নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়া সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু একটা অভিমান নিয়ে এসেছি। কীরকম? আপনাদের কিন্তু কমেন্ট ভীষণ কম পাচ্ছি। আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমি লক্ষ্য করছি যে সেরকম ভালো ভিউ হচ্ছে না। কেন? আমার বলা ঘটনা বা গল্প যাই বলুন না কেন, সেটা কি আপনাদের মন ছুঁতে পারছে না? তাহলে তো এই ভিডিও বানিয়ে পোস্ট করে তো কোনো লাভ নেই, তাই না? আপনারা যে পাশে আছেন, সাথে আছেন, এইটুকুই তো বুঝতে পারি আপনাদের কমেন্টের দ্বারা। কারণ আমি তো লাইভে এসে বলি না, আমি ভিডিও বানিয়ে পোস্ট করি। লাইভে আসলে যেমন একটা উল্টো দিকের মানুষের প্রতিক্রিয়া মেলে, তা সেটা এখানেও মেলে যে আপনারা অনেক সময় আমাকে যেমন ভালোবাসাও দিয়েছেন প্রচুর, অনেকে আছেন যারা বকুনিও দিয়েছেন। হ্যাঁ, এর দ্বারা তো আমার নিজের ভুলগুলোও আমি শুধরে নিতে পারি। কাজেই আপনাদের কমেন্ট হচ্ছে আমার কাছে অক্সিজেন, এবং আমি বলে না, প্রত্যেকটা ইউটিউবারের কাছেই কিন্তু অক্সিজেন। কাজেই একটু প্লিজ কমেন্ট করবেন, এবং অবশ্যই কিন্তু, যেটা পরে বলি, আজকে বলছি, অবশ্যই একটু আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং তাকে এগিয়ে যেতে আপনাদের হেল্পের খুব প্রয়োজন। হ্যাঁ, তাতে আমাদের পরিবারটা আরেকটু জমজমাটি হবে, এই আর কি। আর দেখুন, আপনারা বলবেন পরিবার জমজমাটি হলে লাভ কি? লাভ প্রচুর আছে। কীরকম বলুন তো? পরিবার যত বড় হবে তত কিন্তু স্টক বাড়বে, ঘটনার স্টক। এই চ্যানেলটা আমি দীর্ঘদিন টেনে নিয়ে যেতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাকে আরাধনা ব্যানার্জি। আরাধনা ব্যানার্জি আমায় ঘটনাটি অনেক দিন হলো শেয়ার করেছেন, অনেক দিন হলো। মধ্যেখানে ও আমাকে বলেও ছিল, দিদি আমার ঘটনাটা কি বলা যাবে, এরকমভাবে বলেছিল। কিন্তু আমি বলেছিলাম নিশ্চয়ই বলবো। তা আজকে আরাধনার এই দীর্ঘ যে ও ধৈর্য ধরে রয়েছে দীর্ঘদিন, হ্যাঁ, ওকে তো কি বলবো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। তা আরাধনা ব্যানার্জির একটা খুব মারাত্মক একটা ঘটনা, সেটাও শেয়ার করেছে। দেখুন, শুনুন আপনাদের আজকের ঘটনা কেমন লাগে। এই ঘটনাটা খুব কম করে হলেও 30 থেকে 35 বছর আগের ঘটনা। হ্যাঁ, তা তখন আরাধনার বয়স হবে, যখন আরাধনা এই ঘটনাটি শুনেছে তখন ওর বয়স হবে 10 থেকে 12 বছর। এবারে ও যেটা বলেছে যে, দিদি তোমার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং তোমার দর্শকদের কাছেও যদি এই ঘটনাটা তুমি বলো, তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অনেক জায়গার নাম টুকটাক আমি অনেক ছোটোবেলায় যেহেতু শুনেছি, আমি ভুলে গেছি। তা মেন যে জায়গাগুলোর নাম ও জানিয়েছে সেগুলো তো ও বলেছে, আমি বলতেই পারবো। তা এই ঘটনাটি হচ্ছে ওর মাস্তুতো দাদার ঘটনা। তা এই মাস্তুতো দাদার থেকে, মাস্তুতো দাদা যিনি, তিনি আরাধনার থেকে অনেক অনেক বড়। তা এখন তার বয়স হবে ধরুন 65 টাইপ মতো তার বয়স হবে। তা এখন ব্যাপার হচ্ছে, এই ভদ্রলোক যার কথা বলছি, এই মাস্তুতো দাদা, আরাধনার মাস্তুতো দাদা, ওনাদের আদি নিবাস কিন্তু রাজস্থানে। তা রাজস্থানে দীর্ঘদিন ধরে তারা রয়েছেন, এবং স্টিল নাও এখনও পর্যন্ত কিন্তু ওনারা রাজস্থানেই থাকেন। কিন্তু এখন একটা সময় কর্মসূত্রে, যে সময়কার কথা বলছি, সেই সময় কর্মসূত্রে দাদা থাকতেন কিন্তু কোলাঘাটে। আর যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা ঘটেছিল, আপনারা অনেকেই সেখানে গেছেনও, এবং নাম বললেই বুঝতে পারবেন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু কি বলবো, স্মৃতি বিজড়িত সেই দেউলটি গ্রাম। ঠিক আছে, সেই দেউলটি গ্রামে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। তো ঘটনাটি এরকম ছিল যে, তখন তো গ্রামে, আমি এর আগের ঘটনাতেও বলেছি যে রিক্রিয়েশন বলতে কিন্তু যাত্রা হতো কোথাও, আপনার কীর্তন হতো, এরকম বিভিন্ন রকম হতো, কোথাও খ্যামটা নাচ হতো, এই রকম সব হতো যে গ্রামে, সেখানেই সবাই ঝাঁপিয়ে পড়তো। কারণ সেইভাবে তখনকার দিনে টিভি বলুন বা মোবাইল বলুন, এসব তো ছিল না। তো সেই সময়
ওই মাস্তুতো দাদা যিনি, ওনার এক বন্ধু ছিলেন মুসলিম, সেই ভদ্রলোক মুসলিম ছিলেন। তা ওই মুসলিম বন্ধুর সাথে এই দাদা উনি প্ল্যান করেন একটা, যে আমরা যাত্রা শুনতে যাব। তা যাই হোক, যাত্রা শুনতে যাবে, ভালো কথা। আর গ্রাম বাংলায় তখন তো রমরমিয়ে যাত্রা চলছে, খুব প্রচলন এগুলো দেখতে যাওয়া, শুনতে যাওয়া। যাই হোক, তা ওনারা ওই মাসুদ দাদা ওরকম বাড়ি থেকে বেরিয়েছে, কিছু দূরে বন্ধুর বাড়ি রাস্তার ধারে, ওখানে মানে যখন গেছে, আর বন্ধু বলে দিয়েছিল যে তুমি যখন বেরোবে তখন তুমি আমাকে ডেকে নিও। তো সেই মতো গেছে, গিয়ে নিয়ে যখন যাচ্ছে ওর বাড়ির দিকে, তখন দেখছে ওর বাবাকে দেখতে পেয়েছে। তো ওর বাবাকে যখন দেখতে পেয়েছে তখন বলছে যে কোথায় যাও, চেনে যেহেতু, নিজের ছেলের বন্ধু, বলছে তুমি কোথায় যাচ্ছ? তখন বলছে যে ওই বন্ধুর নাম করে বলছে যে ওর সাথে তো আজকে আমি আর ও মিলে তো যাত্রা দেখতে যাব। তখন বলছে না না, ও তো যেতে পারবে না, ওর তো প্রচণ্ড জ্বর, ও তো বিছানায় শুয়ে আছে। তখন ইনি বলছেন যে ও প্রচণ্ড জ্বর এসছে, তাহলে আর কি করবো, তো যেতে পারবে না, তবে আমি আর বাড়ি ফিরবো না, আমি যাত্রা দেখেই আসবো, আমি একাই চলে যাব। এই সময় কিন্তু ওই যে বৃদ্ধ মুসলিম ভদ্রলোক, উনি একটা মানে অদ্ভুত ব্যাপার করেন। সেটা হচ্ছে উনি কিন্তু হাতে একটা তাবিজ দিয়ে দেন। এই মানে আরাধনার মামাতো দাদা যিনি, তার হাতে একটা তাবিজ দিয়ে দেন। তো উনি ওই তাবিজটা দিয়েছেন, বৃদ্ধ মানুষ, যাই হোক উনি ওটা পকেটে রেখে দিয়েছেন, অত গুরুত্ব দেননি। এরপরে তো যাত্রা দেখতে চলে গেছেন। এবার যাত্রা যখন শেষ হয় তখন কিন্তু প্রায় বাজে 12:30 থেকে 1টা, এই সময় যাত্রা শেষ হয়। তা যাত্রা শেষ হয়ে যাওয়ার পর ওই যেখানটা যাত্রা হচ্ছে তার আশেপাশেই একটা চায়ের দোকান, ওনার ছিল অসম্ভব চায়ের নেশা ওই দাদার। তা যাত্রা ওখান থেকে বেরিয়ে আশেপাশে দোকান পাশার, তখনও রাত্রি হয়ে গেছে, তবু হয়তো যাত্রা হচ্ছে বলেই খোলা রয়েছে, একটা চায়ের দোকান থেকে উনি কিন্তু চা খান। এবং সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, তিনি বলছেন, চা খাওয়া হয়ে যাওয়ার পর তখন বলছে যে বাবা তুমি কোথায় যাবে, এত রাত্রে তুমি কোথায় যাবে? আর তখন তো মানুষের আন্তরিকতাটা অন্য রকম ছিল, যেটা কিন্তু এখন একদমই পাওয়া যায় না। গ্রামের দিকেও গেছি, তাও গ্রামের দিকে এখনও আছে, কিন্তু শহরাঞ্চলে তো নেই। তখন ওই দাদা নিজের আবাসস্থল যেখানে, সেই জায়গার নাম করেছে। তখন না ওই ভদ্রমহিলার মুখে চোখে একটা মানে আতঙ্কের পরিষ্কার ছাপ ফুটে উঠেছে। উনি তখন বলছেন এত রাতেই তুমি ওই দিকে যাবে আবার, এরকম উনি বলে উঠেছেন আর কি। এবারে রাত হয়ে গেছে, এটা তো একদম সত্যি কথা, অনেকটা রাত হয়ে গেছে। তো জ্যোৎস্না রাত, উনি অত কিছু না ভেবে উনি তো যথারীতি রওনা দিয়েছেন। অনেক দূর হেঁটে চলে এসছেন। আসার পর উনি দেখতে পাচ্ছেন যে একটা চায়ের দোকান খোলা। এবার তো বললাম ওনার অসম্ভব চায়ের নেশা ছিল। উনি ওই চায়ের দোকান খোলা, উনি তখন ওনার একটা ডাউট তৈরি হয়েছে যে বাবা লোক নেই, জন নেই, হ্যাঁ, টিম করে যেন একটা সেই ডিবে বা লম্ফ যাই বলুন না কেন জ্বলছে, আর দোকানি চায়ের দোকানে রয়েছে। গিয়ে উনি ওখান থেকেও কিন্তু চা খান, কিন্তু যেটা অদ্ভুত, সেই যে লোকটা যে চায়ের দোকানে রয়েছে, সে আরাধনা যেটা বলেছে, আরাধনা যেটা শুনেছে, বলছে পাটকাঠির মতো, মানে পুরো কঙ্কাল লোকটা যেন ওখানে ওই দোকানে চা বিক্রি করছে। এবারে ওখান থেকে বেরিয়ে আবার হাঁটছে, বেশ অনেকটা হেঁটে গেছে। এবার তো বললাম জ্যোৎস্না রাত, মানে চতুর্দিকে ফুটফুটে জ্যোৎস্না। হঠাৎ দেখছে দাদা যেদিকে হেঁটে যাচ্ছে, যেদিকটা মুখ করে, মানে রাস্তার যেদিকে মুখ করে দাদা হেঁটে যাচ্ছে, তার উল্টো দিক থেকে দুজন হেঁটে আসছে, এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা। এবারে হেঁটে আসছে আর দাদা ওনাদের দিকেই মুখ করে দাদা হেঁটে যাচ্ছে, মানে মুখোমুখি, বুঝতে পারছেন তো। এবারে হঠাৎ করে ওই চন্দ্রালোকিত যাই বলুন না কেন, সেই রাতে, জ্যোৎস্না রাতে,
দাদার নজরে পড়ে ভদ্রমহিলা যে হেঁটে আসছেন, ওনার সারা গা মানে আপাদ মস্তক সোনা দিয়ে মোড়া যেন মনে হচ্ছে, এত গয়না পড়েছেন, এত গয়না পড়েছে। এবং সব থেকে যেটা অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে ওনার নাক ছাবিটা, মানে নাক ছাবি যেটা পড়ে আছে, যেটা মেয়েরা পরে, যেমন আমি নাকে নাক ছাবি পড়েছি, সেই নাক ছাবি দিয়ে যেন প্রচুর আলোর বিচ্ছুরণ হচ্ছে। তো এবার তো বুঝতেই পারছেন, মানে এরকম মুখোমুখি হেঁটে আসছে, আস্তে আস্তে যখন দুজনে একই লেভেলে, ধরুন এবার দাদা ওনাদের ছাড়িয়ে যাবেন, ওনারা দাদাকে ছাড়িয়ে যাবেন, সেই সময় হঠাৎ করে ওই ভদ্রমহিলা পুরো দাদার মুখের সামনে মুখটা এনে খ্যাক 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 করে হাসলেন, হেসে সোজা হেঁটে ওনারা চলে গেলেন। এতে তো দাদার প্রচণ্ড রাগ হয়ে গেছে। উনি ভাবছেন যে এ কি অসভ্য মহিলা, রাত্রিবেলা, হ্যাঁ একজন আমি পরপুরুষ হেঁটে যাচ্ছি, আমার মুখের সামনে এসে সে খ্যাক খ্যাক কিরম যেন একটা হাসি হেসে চলে গেলেন। হ্যাঁ, তখনও উনি কিন্তু অতটা বুঝতে পারেনি। তো যাই হোক, এইভাবে হাঁটতে হাঁটতে ওনার কিন্তু টয়লেট পেয়েছে একটা সময়। এরপরে তো ওর তো বললাম যে এক তো বিরক্ত হয়ে গেছে যে ওই ভদ্রমহিলা ওরকমভাবে বিভৎস একটা হাসি বিচ্ছিরিভাবে হেসে চলে গেছে, তারপরে তো টয়লেটও পেয়েছে। এইবারে ও একটা ভুল করে ফেলে ওই দাদা আর কি, রাত্রিবেলা খেয়াল করতে পারে না, ও যেখানে টয়লেট করে সেখানে কিন্তু সেটা ছিল একটা কবরস্থান, ঠিক আছে। এবার কবরস্থানে তো টয়লেট করা কখনোই উচিত হয়নি। যাই হোক, এইবারে আবার লক্ষ্য করে যে কবরস্থানে বেশ কয়েকটা মোমবাতি জ্বলছে, 4-5টা মোমবাতি জ্বলছে, তার মধ্যে কয়েকটা জ্বলছে আর কয়েকটা জ্বলছে না। তখন ওই টয়লেট সেরে ভাবলো যে কটা বাতি জ্বলছে না আমি একটু নিচু হয়ে জ্বালিয়ে দিই। এবারে বাতিগুলোকে জ্বালিয়ে এবার যখন উঠে দাঁড়াতে চেষ্টা করছে, তখন মনে হচ্ছে যে ওর মাথার বা ঘাড়ের ওপর 100 কেজি মতো ওজন চেপে গেছে, ও কিছুতেই আর উঠে দাঁড়াতে পারছে না। যাই হোক, অতি কষ্ট করে যখন উঠে দাঁড়িয়েছে, এবার একটা অদ্ভুত দৃশ্যও দেখছে। দাদা দেখছে যে ওই কবরস্থানের পেছনে একটা বাঁশ ঝাড় আছে, সেই বাঁশ ঝাড়ের মাথায় মানে প্রচুর সাদা সাদা কবুতর, যেটাকে আমরা বলি পায়রা, সেইটা বসে আছে, মানে প্রচুর প্রচুর পুরো সাদা হয়ে রয়েছে গাছ। আরেকটা অদ্ভুত জিনিস উনি দেখেছেন যে ওখানে কিছু বেগুন ক্ষেত ছিল, সেই বেগুন ক্ষেতে বড় বড় বেগুন ধরে রয়েছে। এগুলো দেখে টেকে নিয়ে উনি ওনার মতো হাঁটছেন। তখন কত রাত, কি রাত উনি কিছুই জানেন না, উনি ওনার মতো আবার হাঁটতে লেগেছেন। হাঁটতে 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 হঠাৎ করে বেশ আরও কিছুটা হেঁটে যাওয়ার পর এবারে ওনার পেছন থেকে কে যেন টান মেরে ওনাকে টেনে ধরলো, এবং টেনে যেই ধরলো, সামনে দিয়ে দূরপাল্লাগামী একটা ট্রেন ঝমঝম ঝমঝম করতে করতে রেল লাইনের ওপর দিয়ে চলে গেল। তখন ওনার সম্বিত ফেরে, তখন দেখেন উনি যে সূর্য ওঠেনি, কিন্তু সূর্য না উঠলেও যে একটা পরিষ্কার কিছুটা হয়ে যায় আকাশটা, সেরকম মতো এই হয়তো 3:30 পৌনে 4টে এরকম বাজে। আর পেছন থেকে একজন রিক্সাওয়ালা, সে কিন্তু মানে পেছন থেকে জামা ধরে টেনে নিয়েছিল, এবং নিয়ে তারপর বলছে, কি বাবু আপনি দেখতে পাচ্ছেন না সামনে দিয়ে এত বড় ট্রেন চলে যাচ্ছে, আপনি একভাবে হেঁটে যাচ্ছেন, আর এক পা এগোলেই তো আপনি কাটা পড়ে যেতেন। তখন বলছে, না আমি তো কিছু বুঝতে পাইনি, আমি তো কিছু দেখতে পাইনি। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার হয়ে যাওয়ার পর ওই দাদা কিন্তু ফিরে আসেন। এই আরাধনা ব্যানার্জি, যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, তাদের কালনা, অম্বিকা কালনার যে বাড়ি, সেইখানে। সেই বাড়িতে আসার পর এই আরাধনার যে বড় মাসি, হ্যাঁ, যে রয়েছেন, তার মেয়ে বাবলিদি, তো ওই বাবলিদি আর এই যে দাদা, মানে মাসতুতো 2 ভাই বোন, এরা ছিল হরিহর আত্মা। হ্যাঁ,
তা ফিরে আসার পর কেমন যেন আনমনা, কেমন যেন কীরকম ব্যাপার। আর ওই বাবলিদি তখন কিন্তু ওনার বিয়ে হয়ে গেছিলো, উনি আসামে থাকতেন। তা উনি কিন্তু কিছুদিনের জন্য বাপের বাড়িতে এসেছিলেন। উনি তখন বলছে, এই তোর কি হয়েছে রে, সমানে বলছে, এই তোর কি হয়েছে বল না, তোর কি হয়েছে। তখন বলছে যে, এই বাবলিদি শোন, তুই আমাকে একটু বেগুন খাওয়াবি, তো একটা বেগুন খাওয়াবি। তখন বলছে যে, আমি একটা কেন, তোকে 1 বস্তা বেগুন খাওয়াবো, কিন্তু তার আগে বল তো কি হয়েছে। তখন ওই বাবলিদিকে সমস্ত ব্যাপারটা কিন্তু ওই দাদা শেয়ার করেন, এবং শেয়ার করার পর তখন কিন্তু উনি বলেন, উনি কিছু গেস করেন, কিছু বুঝতে পারেন, বলে কোনো কথা আমি শুনবো না, তুই চল, তুই শীঘ্রই গিয়ে তোর সমস্ত পরনের জামা কাপড় তুই গঙ্গায় ফেলে আগে তুই গঙ্গা থেকে স্নান করে আসবি, তারপরে সব শুনবো। তো জানি না সেদিনকে হয়তো ওই তাবিজটা পকেটে ফেলে রেখেছিলেন, সেই কারণেই হয়তো উনি সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন। এই ছিল আরাধনা ব্যানার্জির বলা একটি ভয়ঙ্কর ভয়ের গল্প। আমার তো খুবই ভয় লেগেছে, রাত্রিবেলায় এরকম একটা এক্সপিরিয়েন্স, একা একা হেঁটে আসছে এরকম অদ্ভুত অদ্ভুত জায়গায়, চায়ের দোকান, তারপরে কে ওই রাত্রিবেলা ওই নারী মূর্তি যে অত অত গয়না পরে হেঁটে যাচ্ছে। তা এই ছিল আমার বলা আজকে প্রথম ঘটনাটা। দাঁড়ান, স্কিপ করবেন না বা এই অবধি শুনে কেউ থেমে যাবেন না, আরেকটা ছোট্ট ঘটনা বলে আজকের পর্বটা আমি শেষ করব। তো এবার যে ঘটনাটা বলতে চলেছি এটা কিন্তু রাজস্থানেই ঘটেছিল। আমি বললাম, এই যে দাদা ভাই, মানে আরাধনার যে দাদা, যার মাসতুতো দাদা যার কথা বলছি, এনাদের বাড়ি তো রাজস্থানে ছিল বললাম। এবং পুষ্কর আপনারা প্রত্যেকেই শুনেছেন যে পুষ্কর যে কি বলবো হ্রদ, তার একদম কাছাকাছিই নাকি ওনাদের বাড়ি ছিল। তা ওনার মানে আরাধনার যিনি মেসমশাই ছিলেন, তিনি ওখানে বিরাট বড় পণ্ডিত একজন ছিলেন, এবং ওনার নিজস্ব বিরাট বড় আশ্রম টাশ্রম সব ছিল। কিন্তু আরাধনা বলেছে যে আমি যখন ওখানে গেছি তখন কিন্তু আমার মেসমশাই মারা গেছেন। এই যে ঘটনাটা আরাধনা বলছে যে সেই সময় হয়তো আমার জন্মই হয়নি, কিন্তু এটা আমি শুনেছি। তো ওই যে মেসমশাই যার কথা বললাম যে বিরাট বড় ওখানে পণ্ডিত ছিলেন, উনি আর ওনার দিদি দুজনে মিলে রাত্রিবেলা ডিনার শেষ করে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর, ওনারা পুষ্কর হ্রদটাকে পরিক্রমা করতেন, বেশ কয়েকবার কিন্তু পরিক্রমা করতেন। তা একদিন ওরকম পরিক্রমা করছেন, হ্যাঁ, রথটাকে পুরো গোটা রথটাকে নিয়ে পরিক্রমা করছেন, হঠাৎ দেখছেন যে ওই হ্রদের পাশে একজন লোক বসে আছে। তা যতবার এই পরিক্রমা হচ্ছে ততবার ওই মেসমশাইয়ের যিনি দিদি, উনি বারবার বলছেন, কে গো তুমি, হ্যাঁ এত রাতে এখানে বসে আছো, তুমি কে গো। আর মেসমশাই কিন্তু দিদিকে ততবার বলছে, তোর কি দরকার, উনি বসে আছে বসে থাক, তোর দরকার নেই, আমরা পরিক্রমা করছি, পরিক্রমা করি। আর যতবার কিন্তু ওনারা ঘুরে আসছেন ভাই বোনে, ততবার কিন্তু ওই ভদ্রমহিলার এক কথা, হ্যাঁ গো তুমি কে গো, এই রাত্রিবেলা এখানে বসে আছো। এই করতে করতে একটা সময় ওনারা দেখছেন যে সেই যে ব্যক্তি ওখানে বসেছিলেন উনি বিশাল আকার আস্তে আস্তে ধারণ করছেন, বিশাল হয়ে গেছেন। তখন তো মেসমশাই তার দিদিকে বকছেন যে তোকে আমি তখন থেকে বললাম যে এখানে উনি ওনার মতো বসে আছে, এই সমস্ত কিছু বলতে যাস না, এখানে অনেক কিছু ব্যাপার হয়, হ্যাঁ তুই বুঝবি না। তখন উনি তো বললাম যেহেতু যে পণ্ডিত টাইপের যাই ছিলেন, হ্যাঁ একজন সাধক বলতে পারি, উনি কিন্তু তখন ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র এই সমস্ত জপ করতে করতে ওই বোনকে নিয়ে উনি কিন্তু বাড়ির পথ ধরেন, পেছনে না তাকিয়ে। এই প্রসঙ্গে বলে রাখি, রাজস্থান আমি গেছি, আমি ঘুরে এসেছি, পুষ্করেও আমি গেছি, সেখানে পিণ্ডদান হয়, ঠিক আছে। এমনও আমি ঘটনা শুনেছি যে গয়াতে পিণ্ডদান করেও সেই আত্মার মুক্তি ঘটছে না, বিভিন্নভাবে উপদ্রব করছে, তখন কিন্তু পুষ্করে পিণ্ডদান করতে বলা হয়। তা একমাত্র কিন্তু বিষ্ণু মন্দির ওই পুষ্করে ওখানেই রয়েছে। তা
ব্রহ্মার মন্দির, বিষ্ণু নয় মনে হয়, বিষ্ণু নয়, সরি, ব্রহ্মার মন্দির ওখানে রয়েছে পুষ্করে। এবারে এই পুষ্করে আমার এখন আরাধনা ঘটনাটি বলাতে আমার মনে পড়ল, এই যে সমস্ত শ্রাদ্ধের কাজ হয়, এই ব্যাপারগুলো হয়, হয়তো কোনো ওখানে প্রেতাত্মাই বলুন বা কোনো এন্টিটি বলুন, যাই বলুন, তিনিই হয়তো ওখানে বসেছিলেন, আর বারবার ওইভাবে যে বিরক্ত করা হচ্ছে তাতে হয়তো ক্রোধান্বিত হয়ে গিয়ে হয়তো আস্তে আস্তে বিশাল বড় আকার ধারণ করেছিলেন। কিন্তু যেহেতু ওখানে একজন পণ্ডিত মানুষ ছিলেন, তাই হয়তো কিছু করে উঠতে পারেননি। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করলে একটু মনে সাহস পাই যে আপনারা আমার সাথে আছেন, আমার বলা ভালো হচ্ছে বা আপনাদের মন জয় করতে পারছি, এটা আমাকে কিন্তু আরও এগিয়ে যেতে সাহায্য করে। আর পুরনো বন্ধু, নতুন বন্ধুরা, যেটা আমি শুরুতেই বললাম, দয়া করে আপনাদের পরিবার পরিজনদের সাথে একটু শেয়ার করবেন, যদি অবশ্য ভিডিও ভালো লাগে। আমরা তো সারাদিনে কত ভিডিও দেখি, যেটা ভালো না লাগে সেটা তো আর শেয়ার করা যায় না। কিন্তু আমার আবদার আপনাদের কাছে, যেহেতু আপনারা আমার ভীষণ নিজের, তাই যদি ভালো লাগে ভিডিও একটু শেয়ার করবেন। আর একটা কথা বলবো, যেভাবে আজকে আরাধনা ব্যানার্জি ঘটনা পাঠাচ্ছেন, বিভিন্ন জন পাঠাচ্ছেন, আমরা তো অনেক সময় অনেকের মুখে অনেক অদ্ভুত ঘটনা শুনে থাকি, সেটা ভৌতিক হতে হবে এমন নয়, অলৌকিকও তো কত ঘটনা আছে। যদি আপনাদের মনে হয় যে আমি বলতে পারবো, তাহলে দয়া করে একটু নক করবেন, এইটুকু উপকার করবেন, তাহলেই হয়ে যাবে অনেকটা। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, আমাকে সহ্য করলেন, যদি ভিডিও ভালো লাগে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার বলা যে কোনো ঘটনা বলুন বা যা কিছু বলুন না কেন, চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।